ভারতীয় ফুটবল গতকাল আবার হতাশ করেছে আমাদের প্রত্যেককে। থাইল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচে ভারতের যে পারফরমেন্স, ফলাফল শুধু নয়, ওভারঅল পারফরমেন্স যা, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে ফুটবল মহলে এবং আজকের ভিডিওয়ে এটা নিয়ে আলোচনা করব, কারণ এই মুহূর্তে এটা নিয়ে আলোচনা করা অত্যন্ত দরকার, অত্যন্ত জরুরি। তবে সবার আগে যেটা আজকের খবর সেটা জানিয়ে দেব যে এই ম্যাচের পর হংকং ম্যাচের জন্য চূড়ান্ত 25 জনের একটা দল বেছে নিয়েছেন মানুলো মার্কোয়েজ, এবং সেই দল থেকে মানে যে 28 জন ছিল এই থাইল্যান্ড ম্যাচে, সেই 28 জনের দল থেকে 3 জন ফুটবলার বাদ গেছেন, শুভাশিস বসু, ঋত্বিক তিওয়ারি এবং মেহতাব সিং। বাকি যে 25 জনকে বেছে নেওয়া হলো তাদের প্রতি ভারতীয় ফুটবল প্রেমীদের কতটা প্রত্যাশা এই মুহূর্তে আছে, এটা নিয়ে আমার মনে হয় প্রচুর প্রশ্ন উঠতে পারে। অন্তত আমার মনে অনেক প্রশ্ন রয়েছে। খুব একটা প্রত্যাশা থাকার জায়গা নেই এই ম্যাচটার পরে। তার কারণ এমন নয় যে থাইল্যান্ডের বিরুদ্ধে ভারত একটা অসাধারণ ফুটবল খেলবে, একটা বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেবে, এরকম কোনো আশা আমাদের কারোরই ছিল না। কারণ ফিফা ক্রমতালিকায় থাইল্যান্ড আমাদের থেকে অনেকটা এগিয়ে, তারা 99, আমরা 127। কিন্তু যে এক্সপেকটেশনটা ছিল সেটা হচ্ছে যে একটা ভালো ফুটবল, ভালো পারফর্ম করা। ম্যাচে জেতা হারাটা ফুটবলারদের হাতে সত্যিই থাকে না, সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, কিন্তু ভালো খেলাটা, নিজেদের 100% দেওয়াটা, এটা কিন্তু প্লেয়ারদের হাতে থাকে, বা যারা টোটাল ক্রু, শুধু প্লেয়ার কেন বলবো, কোচ, কোচিং স্টাফরাও এর সঙ্গে জড়িয়ে থাকবেন অবশ্যই। প্রত্যেকের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, দায়বদ্ধতা থাকে। সেই জায়গা থেকে ডেফিনেটলি এই ম্যাচ একটা প্রশ্ন তুলে দিল। এটা নিয়ে আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব। তবে আমি কোনো কিছু বলার আগে আমার মনে হয় যারা ফুটবলটা আরো বেশি বোঝেন তাদের কারুর একজনের সাথে কথা বলা দরকার। এই কারণেই আমরা সঞ্জয় সেনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার একটা বড় কারণ, এক তো সঞ্জয় দা প্রো লাইসেন্স একজন কোচ এবং সফল কোচ ক্লাব ফুটবলে, এবং অবশ্যই সদ্য বাংলা দলকেও চ্যাম্পিয়ন করেছিলেন সন্তোষ ট্রফিতে। এবং আরো একটা কারণ হচ্ছে যে এই দুটো ম্যাচ খেলতে যাওয়ার আগে যে প্র্যাকটিস ম্যাচ দুটো খেলে গেছিল ভারতীয় দল, তার মধ্যে একটা ম্যাচ ছিল সঞ্জয় দার দলের বিরুদ্ধে। কাজেই ক্লোজ ডোর প্র্যাকটিসে যে গুহ্য গোপন তথ্যগুলো বা স্ট্র্যাটেজিগুলো আমরা দেখতে পাইনি বা আমাদেরকে দেখতে দেওয়া হয়নি, সেইগুলো সঞ্জয় দা অবভিয়াসলি ওই প্র্যাকটিস ম্যাচটায় দেখেছিলেন, টিমটাকে অনেক কাছ থেকে দেখেছিলেন। তো সেই কারণে আমার মনে হয় যে সঞ্জয় দা কি বলছেন, তার মন্তব্য, তার বক্তব্যটা জেনে নেওয়া দরকার। ভারতের এই যে পারফরমেন্স, এটা দেখে কি মনে হয়, মানে এটা রেমেডি কি, এখান থেকে বেরোনোর উপায় কি? দেখো, আমাদের সাথে যে প্রস্তুতি ম্যাচটা ভারতীয় দল খেলেছিল, আমি আমাদের খেলার পরে বলেছিলাম যে এটা একটা প্রস্তুতি ম্যাচ, ওরা দুদিন ট্রেনিং করছে, দুবেলা ট্রেনিং করছে, হয়তো দুর্বল মানে একটুখানি ক্লান্ত লেগেছে, কিন্তু আমি কখনো ওই নেগেটিভ ভাবে কথা বলিনি। কিন্তু আমার একটা ইঙ্গিত পেয়েছিলাম যে আমার যেটা মনে হয়েছিল এই টিমটার কোনো বৈচিত্র্য নেই। এই যে কোচ একটা খেলা বার করতে গেলে, ধরো একটা দল আটকে যাচ্ছে বা চান্সেস ক্রিয়েট হচ্ছে না, সেখান থেকে একটা প্ল্যান বি সি এই যে বার করা বা প্লেয়ার চেঞ্জ করে দিয়ে কোনো রকম ভাবে, আমি আমার 4-4-2 ফরমেশনে খেলিয়েছি, দুটো স্ট্রাইকারকে ওপরে রেখে, সেই সাহসটুকু দেখাতে পারেনি একটা ফ্রেন্ডলি ম্যাচে। হতে পারে উনি একটা ফরওয়ার্ডে ওনার প্ল্যান প্রোগ্রামটা ভিন্ন আমার থেকে, কিন্তু গোল করতে গেলে নাম্বার তো বাড়াতে হবে, সংখ্যাটা তো বাড়াতে হবে অপোনেন্টের ডিফেন্সে, সেই সংখ্যাটাই তো বাড়াতে পারছে না। তো এই দলটার ভবিষ্যৎ বলে কিছু নেই। এবং আমার যেটা সব থেকে বড় কথা, কোচেদেরকে তো আমরা দায়ী করি বা করবোই, নিশ্চয়ই করব, কিন্তু প্লেয়ারদের দায়বদ্ধতাটা সব থেকে বেশি। একটা প্লেয়ার কখনো বলেছে আজ পর্যন্ত যে না আমরা বাজে খেলেছি? কখনো বলেছে? এইবার প্রশ্ন উঠেছে তাদের দায়বদ্ধতাটা দেখাবার। আপনার কি মনে হয় যে ভারতীয় ফুটবলকে যদি আপলিফট করতে হয় তাহলে ওসিআই বা পিআইওই একমাত্র রাস্তা? আমার কখনো মনে হয় না। আমার কথা হলো, অনেক খেলোয়াড় আছে যারা খুব ইজিলি ভারতীয় দলের জার্সিটা তারা খুব সহজে পেয়ে যাচ্ছে। তো এইগুলো কখনো হয়নি আগে। কনস্ট্যান্টাইনের সময় আমরা দেখেছি 45 জন 55 জন প্লেয়ারগুলোকে খেলাচ্ছে, বাহবা নিচ্ছে যে আমি এতগুলোকে খেলালাম। কারণ এই যে দলটা খেলেছে, অনেকেরই যোগ্যতা নেই। আমি একটা প্লেয়ারের নাম বলতে পারি, আশিস রাই, ডিফেন্সিভ কোয়ালিটি তার জিরো। সে দীর্ঘদিন খেলে যাচ্ছে ডান রাইট ব্যাকে। তুমি পিআইও আনো আর ফরেন প্লেয়ারই আনো, এসএলএ সব স্টার, আর একটা ভারতীয় দলের প্রতি একটা করতে পারে না তারা। এই তো অবস্থা ভারতীয় ফুটবলে, দুঃখের সাথে বলতে হচ্ছে। সঞ্জয় দার এই বক্তব্যের সঙ্গে কেউ একমত হতে পারেন, আবার কেউ নাও হতে পারেন। আমি এখান থেকে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে অবশ্যই চাইবো। তো
দেখুন, একটা দেশের ফুটবলের উন্নতি করতে গেলে বা ফুটবলটা ঠিকভাবে চালাতে গেলে তিনটে বেসিক জিনিস দরকার। একটা ইনফ্রাস্ট্রাকচার, দুই হচ্ছে গ্রাসরুট ডেভেলপমেন্ট। এবার যদি আমরা ভারতের পরিপ্রেক্ষিতে দেখি, প্রথমেই বলবো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এই মুহূর্তে খুব বেশি বলার জায়গা আমার মনে হয় নেই, কারণ আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার নেই এটা বোধহয় আজকে দাঁড়িয়ে বলা কঠিন। কারণ ফুটবল খেলতে যে ইনফ্রাস্ট্রাকচার লাগে বেসিক, সেগুলো মোটামুটি সমস্ত স্টেডিয়ামের সঙ্গে আমরা দেখতে পাই। এবং বিশেষ করে আইএসএল আসার পর ভারতীয় ফুটবলের উন্নতি নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি নিয়ে আমার মনে হয় প্রশ্ন থাকবে না, কারণ ক্লাবগুলো নিজেরাই বেশ কিছু উন্নত মানের ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে। এবং ফুটবলাররা তো এন্ড অফ দ্য ডে ক্লাবগুলো থাকছে সারা বছর, তারা সেই প্র্যাকটিসগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, তো ন্যাচারালি আমার মনে হয় না ইনফ্রাস্ট্রাকচার এখানে খুব একটা বড় ইস্যু। তাহলে দ্বিতীয় জায়গা রইল গ্রাসরুট ডেভেলপমেন্ট। ডেফিনেটলি এটা সব থেকে ইম্পর্টেন্ট, এন্ড অফ দ্য ডে ওই জায়গাটায় যেতেই হবে। ফুটবলার যদি তৈরি না হয় তো ফুটবলটা খেলবে কারা? কিন্তু যদি ভারতের গ্রাসরুট ডেভেলপমেন্ট নিয়ে আমরা কথা বলি, তাহলে ফার্স্টেই প্রশ্ন আসে যে ভারতীয় ফুটবলের এই যে বর্তমান পরিস্থিতি, সেটা তো আজকে নয়, বেশ কয়েক দশক ধরে এটা চলছে। একটা সময় আমাদের ফুটবলের ঐতিহ্য ছিল, এশিয়াডের মঞ্চে আমরা ভালো পারফর্ম করেছি, আন্তর্জাতিক একাধিক মঞ্চে আমরা ভালো পারফর্ম করেছি, কিন্তু সেই ঘটনাটা ঘটে গেছে এত আগে যে তারপর কিন্তু প্রায় 50টা বছর বা তার বেশি সময় কেটে গেছে, 50 বলাও ভুল হবে, তার বেশি সময় কেটে গেছে। তো ন্যাচারালি যারা সেই সময় ভারতকে গ্লোরি এনে দিয়েছেন ফুটবলে, তারা আজ আর নেই, এবং সেটা খুব বেশি তাদের পরবর্তী জেনারেশনে জেনারেট হয়েছে বলে মনে হয় না, অন্তত পারফরমেন্স সে কথা বলে না। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রাসরুট ডেভেলপমেন্টটাকেই যদি আমরা মেন হিসেবে ধরি, তাহলে এই জায়গায় ভারতবর্ষ এই মুহূর্তে যে জায়গায় ভারতের ফুটবলটা দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি করতে পারবেন কি, কারা? মানে ভারতে এই মুহূর্তে গ্রাসরুট থেকে ফুটবলার তুলতে গেলে আন্তর্জাতিক মানের ফুটবলার তোলার মতো কোচেস বা সেই কালচার, আমি আরো ভালো করে বলবো, সেটা কি রয়েছে? এটা একটা আমার মনে হয় বড় প্রশ্ন। কারণ দশকের পর দশক ধরে যে দেশে ফুটবলটা ডিক্লাইন হচ্ছে, সেখানে হঠাৎ করে কে এসে চমকে দেবে? তো সেখানে তো কোথাও না কোথাও সাহায্য নিতেই হচ্ছে বাইরে থেকে, যে কারণে বিদেশি কোচেরা আসছেন। কিন্তু যে সমস্ত বিদেশি কোচেরা এখানে আসছেন, তাদের সদিচ্ছা এবং তাদেরকে মনিটরটা করবে কে, যে তাদের কাজটা সঠিক হচ্ছে কি হচ্ছে না? দেখুন, ইগর স্টিম্যাচের মানে ফুটবলার ইগর স্টিম্যাচ নিয়ে কোনো প্রশ্ন হবে না, কোচ ইগর স্টিম্যাচ নিয়েও কোনো প্রশ্ন হবে না, কিন্তু ভারতের মতো একটা দেশের কোচ হিসেবে ইগর স্টিম্যাচ কতটা সফল, এটা তো একটা বড় প্রশ্ন, মানতে হবে তো সেটা। সেক্ষেত্রে বিদেশি কোচ এমন আসতে হবে যে আমার দেশের পরিপ্রেক্ষিত অনুযায়ী কোচিং করাতে পারবে, এটা খুব কঠিন হিসেব, এটাকে এত সহজে করে ফেলা সম্ভব না, তার জন্য দরকার সদিচ্ছা। সেই সদিচ্ছা নিয়েও তো প্রশ্ন আছে, সেটাও একটা পার্ট। কাজেই এটা একটা ফ্যাক্টর যে বিদেশি কোচ নিয়ে এলেও কিন্তু খুব বেছে নিয়ে আসতে হবে। কাজেই শুধু কি কোচ আনলেই হয়ে যাবে? কারণ আমাদের ক্যাপাসিটি যেটাকে বলা হয়, যে ওভারঅল ক্যাপাসিটি প্লেয়ারদের কতটা, তারা কতটা জানে ফুটবলটা, তারা ছোট থেকে কিভাবে তৈরি হচ্ছে, কতটা এবিলিটি নিয়ে তৈরি হচ্ছে, এটা তো একটা প্রশ্ন। একজন ভালো কোচ নিয়ে এলেই হয়ে যাবে এমনটা তো নয়। আমার দেশে লুকা মদ্রিচ খুঁজে পাননি ইগর স্টিম্যাচ, কোথাও তো সমস্যা রয়েছে। কাজেই সেটা একটা বড় ফ্যাক্টর। তৃতীয় জায়গা ডেফিনেটলি যেটা সঞ্জয় দা বললেন, সেটা মানতেই হবে যে ইন্ডিয়া টিমে আমি সুযোগ দিচ্ছি কাকে, আমি স্পট করছি কোথা থেকে একটা প্লেয়ারকে, কোন প্লেয়ারকে আমি নিয়ে আসছি, সেটা তো একটা ডেফিনেটলি বড় ফ্যাক্টর, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সেদিকটা নজর দিতে হবে। কিন্তু এই জায়গাটা থেকেই আসছে ওসিআই এর প্রসঙ্গটা। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলকে যদি এক লাফে অনেকটা ওপরে তুলতে হয়, সেক্ষেত্রে ওসিআই বা পিআইও ছাড়া সত্যি কি কোনো উপায় আছে? এটা নিয়ে এত বেশি আলোচনা হওয়ার আর একটা বড় কারণ হচ্ছে বেশ কিছু ফুটবলার যারা ইন্ডিয়ান অরিজিন কোথাও না কোথাও, কিন্তু বাই পাসপোর্ট ভারতীয় নয়, তারা কিন্তু ভারতের হয়ে খেলতে চেয়েছেন। সেটা ড্যানি বাথ হন বা ইয়ান ধান্দা হন, এরকম একাধিক ফুটবলার রয়েছেন যারা বলেছেন যে তারা খেলতে চাই ভারতীয় দলের জার্সি গায়ে, কিন্তু তারা সে সুযোগটা পাননি, যেহেতু আমাদের দেশে এই ডুয়েল সিটিজেনশিপটা দেওয়া হয় না বা এরকম কোনো রাস্তাই বার করা যায়নি, সেই কারণে এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। কারণ এটা ছাড়া এই মুহূর্তে ভারতের ফুটবলে উন্নতি সম্ভব বলে মনে হচ্ছে না। কারণ আমাদের আশপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, এমনকি বাংলাদেশের উদাহরণ তো অবশ্যই আসবে। সদ্যই হামজা চৌধুরী দেখিয়ে দিয়ে গেছেন বাংলাদেশ ম্যাচটায় যে কিভাবে র্যাঙ্কে পিছিয়ে থেকেও দু একজন ফুটবলারের পারফরমেন্স
কে বেস করে ভালো খেলা যায় মাঠে। এবং সেই জায়গাটা থেকে আরো বেশি এই প্রসঙ্গটা যে কারণে উঠছে যে যদি এক ক্লাবকে অনেকটা ওপরে উঠতে হয় সেক্ষেত্রে হয়তো ওসিআই ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই, বা পিআইও ছাড়া। তো সেই জন্যই এটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে। বাট এই সবকিছুর সঙ্গে যেটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে সদিচ্ছা। আজকে যে পারফরমেন্স হচ্ছে সেটা তো দীর্ঘদিন ধরে চলছে। আজকে মানলো নিজেই বলে দিয়েছেন যে তিনি ভারতীয় দলের কোচ হিসেবে আর কাজ করতে চান না। তার মানে তাকে যদি এখন সরিয়েও দেওয়া হয় তাতে মানলোর কি বা এসে যাবে? তিনি গোয়ার কোচ থাকবেন, খুব একটা কিছু ক্ষতি হবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা ফ্র্যাঞ্চাইজির কোচ মানলো মার্কোয়েজ, তাকে হঠাৎ জাতীয় দলের দায়িত্ব দেওয়া হলো কেন? এটা তো দেওয়ার কথা নয়। একটা কাউকে বেছে নিলাম আমি আমার হাতের কাছে যারা রয়েছে, কারণ আমার অ্যাডমিনিস্ট্রেশন প্রপার ভাবে কাজই করছে না, যে কারণে আমাকে চটজলদি একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। এটা প্রসিডিওর হতে পারে না। আর সেই কারণেই গ্রাসরুট ডেভেলপমেন্টটাও প্রপার ভাবে হচ্ছে না। সেই কারণেই কিন্তু ওসিআই নিয়ে যে পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই পদক্ষেপটা এখনো পর্যন্ত নিয়ে উঠতে পারেনি। এবং এটা ফ্যাক্ট যে আমাদের ওভারঅল শুধুমাত্র ফুটবল নিয়ে যারা রয়েছেন তারা নয়, সবাইকেই এটা ভাবতে হবে যে ভারতীয় ফুটবল বা অন্যান্য খেলাধুলার উন্নতি করতে গেলে কি করা যায়। তাতে যদি এই ডুয়েল সিটিজেনশিপ পদ্ধতিটা আনতে হয় বা কোনো একটা গেটওয়ে বার করা যায়, যে কোনো একটা ইস্যুতে আমি দিতে পারবো এই পাসপোর্টটা, সবার ক্ষেত্রে নয়, এভাবেও করা যেতে পারে। কিছু একটা তো করতে হবে এই মুহূর্তে যদি উন্নতি করতে হয়। তো সেই সবকিছুর জন্য সবার আগে সদিচ্ছাটা দরকার বলে আমার মনে হয়। এর বেশি এই ভিডিওতে আমার আর কিছু বলার নেই। অবশ্যই আপনাদের মতামত জানতে চাইবো যে সত্যি ভারতীয় দলের এই যে চক্রাকারে খারাপ পারফরমেন্স চলছে তো চলছে, এখান থেকে বেরোনোর, এই লুপটা থেকে বেরোনোর উপায় কি? এটা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে।